হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি ভিলেন বাট মিন। লিখেছেন অলিথা। আইমিনের মুখ রক্তিম হয়ে ওঠে কান্নার কারণে। চোখ মুখ ফুলে গিয়েছে, হেঁচকে উঠে গিয়েছে তার। নাকের ডগা একদম লাল টসটসে হয়ে গিয়েছে। এরকম আদরের রূপ দেখে নেভিলের কিছু একটা হয়ে যায়। শান্ত হয়ে যায় সে। নেভিল আইমিনের নাকের ঠোঁট ছুঁয়ে দেয়, চুমো দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলে, আমার ওপর কেউ কথা বললে আমার ইগোতে লাগে জান, তাই আমাকে রাগাস না, তাহলে ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। এরকম আর কাঁদিস না, কেমন যেন লাগে। আইমিন ভয়ে ভয়ে তাকায় নেভিলের দিকে। নেভিল মুচকে হেসে ওড়নাটা নিয়ে আইমিনের শরীরে জড়িয়ে দিয়ে বলে, বসে এখানে, আমি ব্রেকফাস্ট নিয়ে আসি, ক্ষুধা লেগেছে খুব। আইমিন সেখানে চুপ করে বসে থাকে, ভয়ে কাবু হয়ে আছে সে। পুরো দুনিয়া ওলটপালট হয়ে গেছে। তার কি থেকে কি হয়ে গেল, সব পাল্টে গেল কিছু মুহূর্তের ব্যবধানে। এমন লোককে কিভাবে স্বামী হিসেবে মেনে নেবে সে ভেবে পাচ্ছে না। দরজার আড়ালে নেভিল আইমিনের ভাবুক মুখখানি দেখে বিড়বিড় করে বলে, হয়তো ভাবছো আজ আমার মতো লোককে কিভাবে মেনে নিবে, কিন্তু একদিন এই তুমি আবার ভাববে যে এই লোককে ছাড়া কিভাবে থাকবো। দুনিয়া খুব ভয়ঙ্কর জান, আমার সেই ভয়ঙ্করের মাঝে আমি তোমার আধারে আলো হয়ে থাকব। আইমিনের খুব ক্ষুধা লেগেছে। এখনো নিবিল আসছে না। আসবে বলে তার এসব ভাবনার মাঝে নিবিল খাবার নিয়ে হাজির হয়। সরি মিসেস নিবিল আর্লেন, দেরি করানোর জন্য। আইমিন চুপচাপ তাকায় নিবিলের দিকে। নিবিলকে দেখে মনে হচ্ছে তার যেন কিছুই হয়নি। কি সুন্দর স্বাভাবিকভাবে হেসে খাবার নিয়ে এসেছে। নিবিল বসে যখন সযত্নে খাবার তুলে ধরে আইমিনের সামনে, তখন আইমিন ভাবতে বাধ্য হয়, এই লোকটা কিভাবে মুহূর্তেই তার সমস্ত পার্সোনালিটি পাল্টে নেয়। দেখে বোঝার উপায় নেই এই লোকটা কতটা ভয়ঙ্কর। কি ভাবছ? নাও খাও। নিবিলের কথায় হুঁশ ফেরে আইমিনের। না চাইতেও নিবিলের হাতে খেতে হয় তাকে। খাবার শেষে নিবিল আইমিনের কপালে চুমু এঁকে দিয়ে চলে যায়। লন্ডনের সন্ধ্যায় নেমে আসে নিঃশব্দ এক মন্ত্রমুগ্ধতায়। আকাশ থেকে যায় গভীর ধূসর মেঘে, যেন ক্লান্ত দিনের যন্ত্রণা গোপনে গুমড়ে পড়েছে। আর এক রাস অন্ধকারে গা ঢাকা দেয় শহর। সোজা না হওয়া রাস্তাগুলোতে হেঁটে আসে একাকিত্বের ছায়া, যেন প্রত্যেক পদক্ষেপে বাজে নিঃসঙ্গতার গভীর এক বাঁশি। বাতাসে লুকানো থাকে সিগারেটের নিঃশ্বাস, আর দূরের কোনো বার থেকে ফুটে এক ধরনের বিষণ্ণ সুর, যা মিশে যায় কফির গরম গন্ধের সঙ্গে। পথের ধারে জ্বলছে এক এক করে ল্যাম্পপোস্টের ম্লান আলো। নিচু নীলাভ ঝলমলে আলোয় যেন দিশেহারা আত্মারা ঘুরে বেড়ায়। টেমস নদী থেমে দাঁড়িয়ে আছে, তার ঘুমন্ত জলরাশি অন্ধকারকে সিটে ধরে রাখে। আর তার প্রতিফলনে ভেসে ওঠে এক বিরহপূর্ণ শহরের মুখোমুখি ধূসর রূপ। ঘন ঘন বৃষ্টির ফোঁটা ছুঁয়ে দেয় ধূলিমাখা পাথরের রাস্তার বুক, যেন শহরের বেদনাকে শব্দহীন কান্নায় ভাসিয়ে দেয়। সন্ধ্যার নরম লালিমার সময়ে আইমিনকে নিয়ে নিভিল এসে পৌঁছায় হাউস অব আর্লেনে। ড্রয়িং রুমে আগে থেকে বসেছিলেন নিভিলের মা নাইমা আর্লেন আর বাবা নাহেল আর্লেন। কায়েস আর্লেন একপাশে বসে কথা বলছিলেন, আর নভা হাসি মুখে আইমিনকে নিয়ে গল্প জমাচ্ছিল। অল্প কিছু পরেই আরমিন বেগম হাতে নিয়ে আসেন গরম চায়ের কাপ আর কিছু হালকা নাস্তা। তিনিও নাইমার পাশে বসে যান, যেন পরিবারের নতুন মুখকে আপন করে নিতে চাইছেন সবাই। কিন্তু নিভিল যেন সবার উপস্থিতি এড়িয়ে যেতে চায়। আইমিনের হাত ধরে সে সরাসরি ভেতরের দিকে এগোতে থাকে, কোনো কথা না বলে কারো দিকে তাকায়ও না। আইমিন থামতে চাইলেও সে টেনে নিয়ে যেতে থাকে একরকম জোর করেই। তখন হঠাৎ নেভিলের মা গম্ভীর গলায় বললেন, নেভিল বাবা থামো, আমরা এসেছি তোমার স্ত্রীকে দেখতে। সে আমাদের ঘরের মেয়ে, তুমি কেন তাকে টেনে নিয়ে যাচ্ছ? নেভিল থেমে গেল। আপাতত তর্ক করতে তার মন চাইল না, কিন্তু আইমিনের হাতও সে ছাড়তে চায় না। তাই সে আইমিনকে সঙ্গে নিয়ে গিয়ে বসল সবার সামনে। চোখ সরিয়ে রেখে বলল, কি বলতে চাও বলো, কিন্তু একটা কথা, বিয়ে কেন করেছি সে প্রশ্ন কেউ করবে না, আমি সেটা মেনে নেব না।
তখন নাহেল আরলেন কড়া গলায় বললেন, দেখছো না এখানে মীর মা বসে আছেন, বুঝে শুনে কথা বলো। তখনই আরমিন বেগম কণ্ঠে অভিমানের ছোঁয়া এনে বললেন, নিবিল বাবা, তুমি খারাপ না, এটা বলছি না, কিন্তু আইমিন আমার একমাত্র মেয়ে, বুকের ধন। আমি এমন হুট করে বিয়ে দিতে চাইনি। মেয়েকে নিয়ে স্বপ্ন ছিল, সাজানো একটা পরিকল্পনা ছিল। তুমি বুঝবে না এক মায়ের অনুভব। এভাবে হঠাৎ করে কোনো কিছু না জানিয়ে, কোনো আয়োজন ছাড়া খুব কষ্ট লাগে বাবা, খুব। তার চোখের কোণ ভিজে আসে, কিন্তু সেটা কাঁদার জন্য না, দেখানোর জন্য, যেন কথায় কথা চাপা দিয়ে নিজের চাপাটা বাড়িয়ে দেয়। নেভিল ভদ্রমতো আচরণ না করলেও অসভ্য হলো না, শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, ঠিক আছে, বিয়ে নিয়ে আপনারা যা খুশি করতে পারেন, অনুষ্ঠান করতে চাইলেও করুন, আমি কোনো আপত্তি করব না। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই বিয়েটা নিয়ে কেউ অযথা প্রশ্ন তুলবেন না, সেটা আমি সহ্য করব না। আপনার মেয়ে এখন আমার স্ত্রী, এটা মেনে নিতে হবে সবাইকে। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। মুহূর্তটা যেন একটু থমকে দাঁড়ালো। বড়রা চোখাচোখি করলো, কেউ কিছু বলল না। আমিন একপাশে বসে সবার কথায় নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছিল। তখন কায়েস আরলেন গম্ভীর কণ্ঠে বললেন, নিভিল, বিয়ে করেছ? বেশ, আমি কিছু বললাম না, কিন্তু একটা প্রশ্ন করি, এই বিয়েতে আইমিন মামুনির সম্মতি ছিল? সে হয়তো রক্তের সম্পর্কের নয়, তবু সম্পর্কে হিসেব মেলালে আছে আমারই মেয়ে। তাই জানতে চাই, তার মত ছিল তো? কথাগুলো যেন বাতাসের ছুরি হয়ে কেটে যায়। ঘরের নিস্তব্ধতা আরেক ধাপ ঘন হয়ে আসে। নেভিল ঠোঁটের কোণে একরকম বিরক্তির হাসি টেনে নেয়, যেন এসব প্রশ্ন তার কাছে তুচ্ছ। তার ঠান্ডা স্বরে ছুরির মতো শব্দ ঝরে, চাচ্চু, এই বিয়েতে সম্মতির প্রশ্ন আসে না। সে শান্ত গলায় বলে, আমি আইমিনকে ভালোবাসি আর তাকে পেয়েছি। এখান থেকে আর কারো মতামতের প্রয়োজন নেই। আইমিন এখন আমার, সে আমার জীবনের অংশ, আমার সিদ্ধান্তের সঙ্গী। অন্য কারো অনুমতি প্রয়োজন মনে করিনি, এখনো করি না। তার চোখে কোনো ভয় নেই, লজ্জা নয়, যেন কোনো রাজপুরুষ ঘোষণা দিচ্ছে নিজের বিজয়ের। সবার নিঃশ্বাস যেন ঘরে ভারী কুয়াশার মতো জমে উঠল। কেউ কিছু বলল না, অথচ সেই নীরবতা ছিল আগ্নেয়গিরির নিচে লুকানো চাপা উত্তাপ, যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হওয়ার আশঙ্কা। কিন্তু আইমিন, সে শুধু বসেছিল চুপচাপ, যেন তার জোয়াল আটকে গেছে, যেন চোখে জমে থাকা অস্ত্রগুলো আজ বিদ্রোহ করতে ভুলে গেছে। ভিতরটা তার মুচড়ে যাচ্ছে, তবু মুখে একদিন তো শব্দ নেই। যন্ত্রণা লুকানোর সেই অভ্যাসটি যেন এখন তার চেহারার অলংকার হয়ে গেছে। এই জীবন কি সে চেয়েছিল? না, কখনো না। সে চেয়েছিল ভালোবাসা, চেয়েছিল সম্মান, একটা স্বপ্নময় স্বচ্ছ জীবন, যেখানে তার মতামতেরও দাম থাকবে। কিন্তু ভাগ্য তাকে ছড়িয়ে দিয়েছে এক অচেনা উপাখ্যানে, যেখানে তার ভূমিকা শুধু দর্শকের, নিজের জীবনেও নিজেই কোনো অধিকার নেই। নাভাও ধীরে এসে আইমিনের পাশে বসে, নরম হাতে গাল জড়িয়ে ধরল তাকে, যেন ভাঙা একটা মনকে জোড়া লাগাতে চায় তার শিশুসুলভ উষ্ণতায়। তুমি দুশ্চিন্তা করো না, একদম না, নাভা বলল মৃদু হেসে। ভাইয়া একটু অহংকারী, একরোখা জানি, কিন্তু আমি তো খুব মিষ্টি একটা মেয়ে, তাই না? তার চোখে খেলা করছিল একরাশ দুষ্টু উচ্ছ্বাস। ভাইয়া যদি তোমাকে কোনোদিন বিরক্ত করে, সঙ্গে সঙ্গে আমাকে বলবে, আমি মিনিটের মধ্যে তোমার মন ভালো করে দেব, কথা দিলাম। নাভার সহজ সরল কথা আইমিনের বুকের ভার একটু হলেও হালকা করে দিল। এই অনিশ্চিত পরিবেশে, এই নতুন সম্পর্কের ভিড়ে কমপক্ষে একজন সমবয়সী মেয়ে পেয়েছে সে। তার চোখে নেই কৌতূহলের বিষ, নেই সমাজের তীক্ষ্ণ দৃষ্টি, আছে কেবল বন্ধুত্বের সহজ হাতছানি। নাভা আবার ছাপিয়ে পড়ল কথায়, আচ্ছা, তোমায় ভাবে বলে কোনো লাভ নেই। আমি ঠিক করলাম আমরা একসাথে ভার্সিটিতে যাব, একসাথে ঘুরবো, এক বয়সের তো, তাই তুমি আমার এখন থেকে বেস্ট ফ্রেন্ড, ওকে? আইমিন একটু হেসে মাথা নাড়ল। সেই হাসি পুরোটাই নির্মম ছিল না, তবু এক চিলতে আলোর মতো। নাভা খুশি হয়ে হাত চেপে ধরল আমিনের হাত।
একটু বন্ধুত্বের শুরু, যেটা হয়তো হয়ে উঠবে আইমিনের নতুন জীবনের একমাত্র সান্ত্বনা। নেভিল বোনের এমন ন্যাকামি দেখে মুখ বিকৃতি করে বলল, তুই এত বড় হয়েও ঠিক ন্যাকামি করিস, পারিসও তুই। যা, এখন ছাড়, এটা আমার বউ, আমি নিয়ে যাচ্ছি বলে আইমিনের হাত ধরে টেনে তুলল। আর এক মুহূর্ত অপেক্ষা না করে নিয়ে চলে গেল। আইমিন কিছু বলার চেষ্টা করলেও পারেনি, শুধু একবার সবার দিকে তাকালো। একটা নিরীহ অসহায় দৃষ্টি ছুড়ে দিয়ে যেন বোঝাতে চাইল, আমারে বাঁচাও কেউ যদি পারো। নাওভা রেগে গিয়ে বলেই ফেলল, তোমার মতো ভাই কেন যেন আমার কপালে ছিল, ছি। নেভিল আইমিনের হাত ধরে নিয়ে রুমে নিয়ে গেল। দরজাটা বন্ধ করে আইমিনকে দেওয়ালের গায়ে ঠেলে দিয়ে দুহাত দিয়ে তার দুপাশ আটকে দাঁড়িয়ে পড়ল। নেভিল চোখ ছোট করে মুচকে হেসে পড়ল, জান, এবার একটু আদর হয়ে যাক। কতটা সময় লাগবে বলো তো? আইমিন চমকে উঠে একটু সরে গিয়ে বলে, সকালেই তো বললাম একটু সময় দিন, এখন আবার হুট করে কেন? নেভিল হেসে পড়ে, যেন আইমিনের অস্থিরতা ওর কাছে ভীষণ মজার লাগে। সে আইমিনের চিবুকে আঙুল ছুঁয়ে নরম স্বরে বলে, তোমাকে ভয় পাওয়াতে আমার খুব মজা লাগে জানো, কিন্তু ভয় পেও না, এখন কিছু করব না, সময় দিচ্ছি, কিন্তু যখন ধরবো ধরার মতো ছাড়া পাবে না। নেভিল ঠান্ডা হাসিটা যেন আইমিনের ভিতরে হিমেল বিষ ঢেলে দিল। তার গলার কাজটা শুকিয়ে এলো, দেওয়ালে ঠেকানো গালটা যেন চলতে থাকে, অথচ শরীরটা থরথরিয়ে কাঁপে, ঠিক যেন কেউ তাকে তার নিজের শরীর থেকেই দূরে সরিয়ে রাখছে। ভয় পেও না, এই কথাটা যেন আরো ভয় ধরায় ওর মধ্যে, কারণ সে জানে ভয় পাওয়ার সময় শেষ, এখন শুরু হবে ভয়ের সঙ্গে বসবাস। নেভিলের চোখ পড়ে আইমিনের কোমল ঘাড়ে, তার অন্তরে অজানা এক উত্তেজনা জেগে উঠল, যেন শরীরের প্রত্যেকটি স্নায়ু আগুনের শিখায় ছুঁয়ে যায়। সংযত থাকার সব বাঁধন ভেঙে পড়ে, আর সে নিজেকে আর দমন করতে পারে না। তার ঠোঁট নিঃসঙ্গে ধীরে ধীরে ঘাড়ের মসৃণ ত্বকে মিশে গেল, যেন এক সন্ধ্যার নির্জনে নিঃশ্বাস ফেলার মতো কোমল স্পর্শ। ঘাড়ের নরমতা ছুঁয়ে তার শরীরে এক অবর্ণনীয় অনুভূতি জাগ্রত হলো, যা একবার স্পর্শ করলেই সৃষ্টির অন্তরালে গুজে যায়। নেভিল ধীরে ধীরে ঠোঁট বেয়ে ঘাড়ের নিচে নামতে লাগলো, প্রতিটি চুমো যেন গভীর আবেগের গাথা বলে যাচ্ছিল। আইমিনের হৃদয়ে ঝড় ওঠা সমুদ্রের মতো বেদনায় ভাসছিল। তার মনের গভীরে এক ধুন্ধুমার, যেখানে লজ্জা আর ভয় মিলেমিশে এক অনিবর্জনীয় কষ্ট বলছিল। নিঃশব্দ কান্নার জড়াজাল তাকে গ্রাস করে ফেলছিল, আর সে যেন নিজেকে হারিয়ে ফেলছিল এই অন্ধকার মুহূর্তে। নেভিলের ঠোঁট যখন ঘাড়ের মসৃণ ঘামে ভেজা ত্বকে আলতো করে অবতরণ করলো, তখন যেন বিশ্ব থমকে গেল। ঠোঁটের প্রতিটি স্পর্শ ছিল এক মিষ্টি নিঃশ্বাসের খেলা, যা আইমিনের শরীরের প্রতিটি কোষে উত্তেজনার সুর ছড়িয়ে দিল। তার নরম ঠোঁট ঘাড়ের কোমল মসৃণতা খেলা করল, হঠাৎ একটু একটু করে হালকা কামড়ের স্পর্শ, যেন এক শান্তিপূর্ণ আগুনের ছোট ছোট শিখা ঘাড়ের গায়ে ছড়িয়ে পড়ল। তার হাত ধীরে ধীরে আইমিনের ঘাড়ে চলে এলো, স্নিগ্ধ অঙ্গুলিতে ঘাড়ের নরম ত্বককে ছুঁয়ে যেন এক মধুর বন্ধনে আগুন ধরালো। সেই নরম স্পর্শে আবদ্ধ হয়ে আইমিনের শরীরের ভেতরে ছোট ছোট শিহরণ নেমে এলো। আইমিন নরম স্বরে ভেঙে পড়া কণ্ঠে শব্দগুলো ঝরে পড়ল, প্লিজ, প্লিজ থেমে যান, এখন নয়, আমাকে একটু সময় দিন, একটু, আর একটু। চোখ জোড়া মনের মতো আটকে সে হালকা কাঁপতে লাগলো, যেন ভাঙা প্রতিজ্ঞার মতো। তার আবেগে এক অনির্দেশ্য দ্বন্দ্ব জমে উঠল। তার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা ভয় আর অনিশ্চয়তা, কাবু থেকে মুক্তির আকাঙ্ক্ষা যেন সেই মুহূর্তে ধীরে ধীরে বেজে উঠল নেভিলের মনে। সে ছেড়ে দিল আইমিনকে।